নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি দস্মিনা। শুরু করছি জেলা সারাদিন। আজ জেলা সারাদিনে অবশ্যই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আজ গোটা দেশের নজর ছিল, গোটা রাজ্যের নজর ছিল। হ্যাঁ, আরজি কর কাণ্ড। অবশেষে আরজি কর কাণ্ডের সাজা ঘোষণা করা হলো এবং আরজি কর কাণ্ডের সাজা ঘোষণা করলেন বিচারপতি অনির্বাণ দাস। শিয়ালদা আদালতে সঞ্জয়ের আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা করা হলো। আরজি কর ধর্ষণ ও খুন কাণ্ডে গোটা দেশ উত্তাল হয়েছিল। যে অভিযোগ উঠেছিল চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুন করার, এবার সেই অভিযোগে প্রায় 3 মাস ধরে যে তদন্ত চলছিল, অবশেষে সেই সাজা ঘোষণা হলো শিয়ালদা আদালতে এবং সঞ্জয়কে আমৃত্যু কারাবাসের সাজা দেয়া হলো। আরজি করে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের মামলায় অভিযোগ ওঠে সঞ্জয়ের বিরুদ্ধে এবং অবশেষে আরজিকর কাণ্ডের নির্যাতিতার পরিবারকে আর্থিক সাহায্যের নির্দেশ বিচারকের। আরজিকর কাণ্ডের অবশেষে বিচার হলো, সঞ্জয়কে আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা করলেন বিচারপতি অনির্বাণ দাস। নির্যাতিতার পরিবারকে আর্থিক সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারকের 17 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা। আরজিকর ধর্ষণ খুনে আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা করলেন শিয়ালদা কোর্টের বিচারপতি অনির্বাণ দাস। আরজিকর কাণ্ডের অবশেষে সাজা ঘোষণা করা হলো এবং সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিলেন শিয়ালদা কোর্টের বিচারপতি অনির্বাণ দাস। সকাল 10টা 40 মিনিট প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদা আদালতের পথে দোষী সঞ্জয় রায়। বেলা 12টা 36 মিনিটে কোর্ট রুমে আসেন বিচারক অনির্বাণ দাস। এরপর বেলা 12টা 41 মিনিট দোষী সঞ্জয় রায়কে এজলাসে নিয়ে আসা হয়। ঠিক বেলা 12টা 41 মিনিটে সঞ্জয়কে এজলাসে নিয়ে আসা হয়। দুপুর 1টা 10 মিনিট প্রথম পর্যায়ের শুনানি শেষ হয়। 1টা 10 মিনিটের মধ্যে প্রথম পর্যায়ের যে শুনানি পর্ব চলছিল তা শেষ হয় এবং দুপুর 2টো 44 মিনিটে ফের নতুন করে দ্বিতীয় পর্যায়ের শুনানি শুরু হয়। দুপুর 2টো 44 মিনিটে দ্বিতীয় পর্যায়ের শুনানি। দুপুর 2টো 47 মিনিট এজলাসে আনা হয় সঞ্জয় রায়কে। সঞ্জয় রায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল দুপুর 2টো 51 মিনিটে সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা। সকাল 10টা 40 মিনিটে প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদা আদালতের পথে দোষী সঞ্জয় রায়। আর এরপর বেলা 12টা 36 মিনিটে কোর্টরুমে আসেন বিচারক অনির্বাণ দাস। ঠিক বেলা 12টা 41 মিনিটে দোষী সঞ্জয় রায়কে এজলাসে নিয়ে আসা হয়। গোটা দেশ আজ আরজি করের রায়ের দিকে তাকিয়েছিল। সঞ্জয়ের ঠিক কি সাজা ঘোষণা হয় সেদিকেই তাকিয়েছিল গোটা দেশবাসী। আর অবশেষে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করা হয়েছে শিয়ালদা কোর্টে। বিচারক অনির্বাণ দাস তিনি সাজা ঘোষণা করেছেন এবং আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে সঞ্জয় রায়কে। শিয়ালদা আদালতের রায়ে খুশি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে আমি প্রথম দিন থেকে ফাঁসির দাবি জানিয়েছি, রাজ্যের হাত থেকে জোর করে মামলা কেড়ে নেওয়া হয়েছে, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের হাতে থাকা 3টি মামলায় ফাঁসির সাজা হয়েছে। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুনুন। আরজি করে রায় নিয়ে কিন্তু আমি যেহেতু হেলিতে ছিলাম বলে আমি ডিটেলসটা এখনো শুনিনি, তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে। এটা আপনাদের কাছ থেকেই প্রথম আমি শুনলাম। আমার রিয়াকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি।
আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন। সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করছে, এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। গত শনিবারই মামলার রায়দান করে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছিল আদালত। আর আজ তার সাজা ঘোষণা হলো। সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা হলো শিয়ালদা আদালতে। বিচারক অনির্বাণ দাস তিনি এই সাজা ঘোষণা করেন। সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করলেন শিয়ালদা কোর্টে বিচারক অনির্বাণ দাস এবং সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের ঘোষণা। বিএনএস 66 ধারায় আমৃত্যু কারাদণ্ডের ঘোষণা। আরজিকর রায়ে খুশি নন বিরোধী দলনেতা। বিচারক যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, এটা তার এখতিয়ার। তবে এই রায় জনগণ, পরিবার, ব্যক্তিগতভাবে আমি খুশি নয়, এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এই সব অপরাধীদের ক্ষুধার্ত নেকড়ের সামনে ছাড়া উচিত, এমনটাই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে বিচারপতির হাতে যে ক্ষমতা ছিল তাতে তিনি ক্যাপিটাল পানিশমেন্ট চার্জ ফ্রেম করেছিলেন শনিবার। তার দুটো জিনিস ছিল, একটা হচ্ছে তিনি তাকে মৃত্যুদণ্ড দিতে পারতেন অথবা যাবজ্জীবন। তিনি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, সেটা তার এখতিয়ার, আমি সেটা নিয়ে প্রশ্ন করছি না। তো আমি বলি সমাজ, জনগণ, পরিবার কেউ এই রায়ে খুশি নয়, আমি ব্যক্তিগতভাবে খুশি নয়। এই রকম যে এদের জীবজন্তুর সঙ্গে তুলনা করা মুশকিল, এসব লোককে ক্ষুধার্ত নেকড়ের সামনে ছেড়ে দেওয়া উচিত। আরজিকরে ধর্ষণ খুন মামলায় সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাস, সাজায় খুশি নয় অধীর চৌধুরী। কোথাও অতৃপ্তি কাজ করেছে, এমনটাই মন্তব্য করেছেন অধীর রঞ্জন চৌধুরী। আরজিকরের সাজায় খুশি নয় অধীর রঞ্জন চৌধুরী। কোথাও একটা অতৃপ্তি কাজ করছে, বিচার হলো, সবই হলো, মানে বলে না যে আলো জ্বললো, বাজনা বাজলো, কিন্তু কাজের কাজ কিছু হলো না। সেই রকমই আমার মনে হচ্ছে সবই হলো, কিন্তু একটা অতৃপ্তি যেন, মানে অসন্তুষ্টি আমার নিজের ব্যক্তিগতভাবে তার থেকে বার হতে পারছি না। আমার মনে হচ্ছে যেন যেটা আমরা আশা করেছিলাম সেটা ঠিক হলো না। আমি কোনো বিচারককে তো দোষ দিতে পারি না, দিচ্ছিও না, কিন্তু তদন্ত বলুন, তদন্তের গভীরতা বলুন, সব মিলিয়ে সর্বত্র যেন এক অপেশাদারিত্বের ছাপ, অদক্ষতার ছাপ, এবং তারই পরিণামে এই ধরনের বিচারের নিষ্পত্তি হলো বলে আমি মনে করি। কিন্তু আবার বলছি যে সন্দেহ আমরা অনেক আগে করেছিলাম, এখনো করছি, আমি না, বাংলার বহু মানুষই করছে, যে একা এই ছেলেরা সব ঘটনা করেনি। ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103(1) এই তিনটি ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। সিবিআই মৃত্যুদণ্ডের জন্য সওয়াল করলেও শেষমেশ আমৃত্যু কারাবাসের নির্দেশ দেন বিচারক অনির্বাণ দাস এবং সঙ্গে জরিমানা করা হয়েছে 50,000 টাকা। এই রায় ঘোষণার পর দুপক্ষের আইনজীবী তাদের ঠিক কি বক্তব্য শুনুন। তাকে রেপের জন্য তাকে সাজা হয়েছে যাবজ্জীবন, এবং তাকে খুনের জন্য তার সাজা হয়েছে যাবজ্জীবন, এবং রেপ করার সময় তাকে যে মারা হয়েছে তাতে মৃত্যু করতে পারে সেই 66 বিএনএস অ্যাক্ট, সেই কারণে তাকে আমৃত্যু কারাবাস দেওয়া হয়েছে। এবং আদালত এও জানিয়েছেন যে সিবিআই এর আইনজীবী এবং ভিকটিমের বাবা মায়ের পক্ষ থেকে আইনজীবীরা দাবি করেছিল তার মৃত্যুদণ্ডের তারা দাবি করেছিল, সওয়াল করেছিল, কিন্তু আদালত বলছেন যে রেয়ারেস্ট বিষয় নয়, এটা স্টেট ভিকটিমের পরিবারকে
10 লক্ষ এবং 7 লক্ষ মোট 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে শিয়ালদা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ 1 নম্বর আজকের এই মুহূর্তে এই ঘোষণা করলো। Thereby, we always prayed for the highest level of punishment. But the Landed Court has given the life sentence of the accused person, and we have pointed out the latches of the investigation that created a confusion in the mind of the Landed Court. That is the reflection of the judgment. The parents has denied the compensation, but the court has stated it that the compensation is not such a compensation that the court is giving. It is the liability of the state. It is the liability of the state which was supposed to give. The parents are partially happy, and the main point is that the parents wanted to convey before this landed court through us that yes, there are discrepancy in this investigating procedure. So we have pointed that out, and the state has been reflected in the judgment. That is what. হ্যাঁ বলছি, অবশ্যই অ্যাপিলের প্রভিশন খোলা আছে, এবং the court has specifically stated that liability of state is to give protection to the daughter when she was on duty. So এই কারণে এই যে কম্পেনসেশনটা দেওয়া হয়েছে সেই কম্পেনসেশনের পার্টটা ইজ অফ ফর দিস। ভারতীয় ন্যায় সংহিতা 64, 66 এবং 103(1) এই 3টি ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। আন্দোলনকারী চিকিৎসক সজল বিশ্বাস তিনি ঠিক কি বলেছেন শুনুন। এটা বিচারের নামে প্রহসন হলো, কারণ যে এয়ার অফ দ্য অ্যারেস্ট নয় বলছে, কিন্তু সিবিআই সুপ্রিম কোর্টে কিন্তু বলেছিল এবং বিচারপতিদের সেখানে চক্ষু চানাবড়া হয়ে গেছে। সিএসএফএল এর যে রিপোর্ট যেটা রয়েছে কেন্দ্রীয় সংস্থা, অত্যন্ত সায়েন্টিফিক একটা রিপোর্ট রয়েছে, যেখানে 5 জনের যে ডিএনএ পাওয়া গেছিল, একজন হচ্ছে আজকে সঞ্জয় রায়, বাকি যে 4 জনের সম্পর্কে কিন্তু এখানে কোনো কথা উল্লেখ নেই। এবং 68 জনের যে গতিবিধি পাওয়া গেছে সিসিটিভিতে তাদের সম্পর্কেও কোনো কথা নেই। তার মানে হচ্ছে এগুলো সবটাকে ধামাচাপা দিয়ে শুধুমাত্র কোনো ক্রমে একটা বিচার খেলা একটা খেলে আজকে বের করে দেয়, মানুষের ক্ষোভ বিক্ষোভকে আজকে চাপা দেওয়ার একটা চেষ্টা করছে। যতক্ষণ পর্যন্ত না ন্যায় বিচার হচ্ছে, প্রকৃত অপরাধী যারা রয়েছে তাদেরকে বিচার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আন্দোলনে থাকবো। অবশেষে আরজিকর কাণ্ডের সাজা ঘোষণা করা হলো শিয়ালদা কোর্টে। বিচারক অনির্বাণ দাস তিনি আজকে সাজা ঘোষণা করলেন। আমৃত্যু কারাবাসের নির্দেশ দেওয়া হলো অভিযুক্ত সঞ্জয় রায়কে। সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা হলো আজ শিয়ালদা আদালতে। সাজা দিলেন বিচারক অনির্বাণ দাস। একই সঙ্গে 50,000 টাকা জরিমানা করা হয়েছে সঞ্জয় রায়কে। বিএনএস 66 ধারায় আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো সঞ্জয় রায়কে। সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের নির্দেশ দেওয়া হলো শিয়ালদা আদালতে। বিচারক অনির্বাণ দাস তিনি আরজিকর কাণ্ডের সাজা ঘোষণা করলেন আজকে এবং সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের নির্দেশ। মালদা দিকে নজর রাখবো। মালদায় দুলাল সরকারের বাড়িতে মুখ্যমন্ত্রী, স্ত্রী চৈতালি সরকারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। 2রা জানুয়ারি খুন হন তৃণমূলের নেতা দুলাল সরকার। আজ জেলা সফরে গিয়ে তিনি তৃণমূল নেতা দুলাল সরকার তার স্ত্রীর সঙ্গে দেখা করলেন। মালদায় দুলাল সরকারের বাড়িতে মুখ্যমন্ত্রী স্ত্রী চৈতালি সরকারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2রা জানুয়ারি খুন হন তৃণমূলের নেতা দুলাল সরকার এবং আজ জেলার সফরে গিয়ে মুখ্যমন্ত্রী তিনি দুলাল সরকারের স্ত্রীর সঙ্গে দেখা করলেন, কথা বললেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, আজ মালদায় গিয়ে তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রীর সঙ্গে তিনি দেখা করলেন, ঠিক কি জানালেন মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে? দেখো, মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বাইরে বেরিয়ে প্রায় 40 মিনিটের উপরে কথা বলে চৈতালি সরকারের সঙ্গে। একদম
ঘরের ভিতরে রুদ্ধদ্বার কথা হয়, অন্য কোনো ব্যক্তি বা দলের কেউ ছিল না। সেই কথার মধ্যে মুখ্যমন্ত্রীকে দেখেই চৈতালি কান্নায় ভেঙে পড়েন। এবং একটা কথা বলে রাখি তসমিনা, যে এই চৈতালি সরকার বহুদিন পুরনো সময়কার মুখ্যমন্ত্রীর পরিচিত এবং তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগও রয়েছে। ফলে দুলাল সরকার তো আমি দেখেছি যে 98 সালে মুখ্যমন্ত্রী যখন দল গঠন করে মালদায় একা দুলাল সরকার নিজে তৃণমূল করছিলেন, তখন এরা কেউ ছিল না, এখন যারা তৃণমূলের নেতা হয়েছেন। ফলে মুখ্যমন্ত্রীর তার প্রতি একটা আলাদা বিশেষ জায়গা রয়েছে। দুলাল সরকারের মৃত্যুতে চৈতালিও যেমন ঘনিষ্ঠ মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ ছিল, এবং এই খুনের পরে তসমিনা সুব্রত বক্সিকে মুখ্যমন্ত্রী মালদায় পাঠাতে চেয়েছিলেন, কিন্তু সুব্রত বক্সি অসুস্থ হওয়াতে কথা ছিল যে সুব্রত বক্সি এসে মালদা থেকে চৈতালিকে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলাবেন কলকাতায়। কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই আজকে এলেন, কারণ আগামীকাল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক একটা বৈঠক এবং সরকারি সহায়তা প্রদান প্রকল্প তার রয়েছে মালদা শহরে। সেই কারণে মুখ্যমন্ত্রী যখন মালদায় আজকে পৌঁছলেন, পৌঁছেই কিন্তু উনি কাউকে কিছু বুঝতে না দিয়ে একদম সঙ্গে এই যে হেলিপ্যাড করা হয়েছিল মালদা ডিএসএ গ্রাউন্ডে, সেখান থেকে প্রায় 5 কিলোমিটার 6 কিলোমিটার দূরে দুলাল সরকারের বাড়ি মহানন্দাপল্লীতে, সেখানে কিন্তু একদম সোজা উনি তার কনভয় নিয়ে দুলাল সরকারের বাড়িতে পৌঁছে যান, কেউ কিছু বুঝে ওঠার আগে। অনেক প্রথমেই ঠিক ছিল যে উনি, আমরা শুনছিলাম যে যেতে পারেন, তবে উনি আগে মহানন্দা ভবনে যাবেন, শেষ দপ্তরের বাংলো যেখানে উনি উঠেন সেই বাংলোতে যাবেন, সেখান থেকে উনি চৈতালিকে হয়তো ডেকে পাঠাতে পারেন দেখা করার জন্য। কিন্তু মুখ্যমন্ত্রী যে এইভাবে তার সমস্ত নিরাপত্তার বেষ্টনী ভেঙে একদম সোজা চৈতালির বাড়িতে চলে যাবেন, এবং চৈতালি নিজেও মুখ্যমন্ত্রীকে দেখে আবেগতাড়িত হয়ে পড়েন, এবং মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে তসমিনা বলেন যে বাবলা সরকারের যে সমস্ত কাজ অপূর্ণ থেকে গেছে চৈতালিকে আমি দায়িত্ব দেব, চৈতালি সেই সমস্ত কাজ পূর্ণ করবে, এবং দুলাল সরকারের খুনিকে কোনো মতে রেয়াত করা হবে না। ডিজি স্বয়ং এই বিষয়টি দেখছেন, এবং এখনো পর্যন্ত যারা গ্রেপ্তার হওয়া বাকি রয়েছে সকলকে যেন গ্রেপ্তার করা হয়, তিনি এমনই নির্দেশ দিয়েছেন। ধন্যবাদ তোমাকে গৌতম। আমরা কথা বললাম প্রতিনিধি গৌতম চক্রবর্তীর সঙ্গে। দুলাল সরকারের বাড়িতে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শুনুন। এই কেসে আমি এটুকু বলতে পারি যে যত বড়ই হোক না কেন, প্রয়োজনীয় ব্যবস্থা, স্ট্রং অ্যাকশন, স্ট্রিনজেন্ট অ্যাকশন নেওয়া হবে। এবং কতগুলো কথা আমার কানে এসছে, সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার। আমার যা বলার আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি, এসপিকেও বলেছি, আইবিরও যারা আছে বলেছি। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, হামলার অভিযোগ তৃণমূলের দুই গোষ্ঠীর বিরুদ্ধে। ভাঙচুর করা হয় দলীয় কার্যালয়। বসিরহাট মহকুমার হারোয়ার দুটি পৃথক ঘটনায় তৃণমূলের দুই গোষ্ঠীর ঝামেলায় গ্রেপ্তার করা হয়েছে 15 জনকে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। দলীয় নেতৃত্বের হুঁশিয়ারির পরেও বন্ধ হচ্ছে না শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। বসিরহাটের হারোয়ায় ফের প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীকন্দলের ঘটনা। ভাঙচুর করা হয় দলের এক পক্ষের দলীয় কার্যালয়। অভিযোগ দলের আরেক গোষ্ঠীর বিরুদ্ধে। সূত্রের খবর, হারোয়ার 2 নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূলের সভাপতি ফরিদ জামাদার ও হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি খালেক মোল্লা গোষ্ঠীর কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের নবনির্বাচিত সভাপতি সিরাজুল ইসলাম গোষ্ঠীর বিরুদ্ধে। এলাকার তৃণমূল কর্মীদের অভিযোগ, তৃণমূল নেতা সিরাজুল ইসলাম সভাপতি হওয়ার পরেই তার অনুগামীরা হামলা চালায়। সুজিত বোস মহাশয় যখন সিরাজুল ইসলামকে সভাপতি ঘোষণা দেয়, তারপরেই তারা রাতের অন্ধকারে আন্দুলিয়া কলিপুকুর আমাদের যে পার্টি অফিস ছিল সেটাতে এসে নানানভাবে তাণ্ডব চালায়। তাণ্ডব চালানোর পরে আমাদের যখন কানে খবরটা যায়, হ্যাঁ ভাঙচুর করেছে পার্টি অফিসটা, মানে চূর্ণ বিচূর্ণর মতো পরিস্থিতি করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। 11টা নাগাদ ফোন আসে যে মাথা ভাঙচুর হচ্ছে। আমরা ইতিমধ্যে তাড়াতাড়ি আমরা সব বাড়ি থেকে বেরিয়ে
বেরোনোর পরে দেখি যে সিরাজুল ইসলামের আশ্রয়তে কিছু দুষ্কৃতী সমাজবিরোধী লোকেরা পার্টি অফিসটা ভাঙচুর করে তারা চলে যাচ্ছে। হ্যাঁ, রাত্রে আমরা সঙ্গে সঙ্গে থানাকে জানিয়ে দেওয়া হয়। যারা প্রকৃত তৃণমূল সমর্থক নয় তারাই এই ধরনের হামলার ঘটনা ঘটিয়েছে। প্রতিশোধ নিতেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে দাবি স্থানীয় তৃণমূল নেতার। গত ডিসেম্বরের 19 তারিখ যখন বসিরহাটে সুজিত বোস এই কথা বলেছিলেন যে সভাপতি চেঞ্জ হচ্ছে, তখনই এলাকা উত্তেজনা তৈরি করেছিল উষারানী মণ্ডল এবং সিরাজুল ইসলামের গোষ্ঠীর লোকজন। তারপর সেটা অনেকটা চেপে গেছিল। আবার গতকাল খেলার মাঠে যখন সুজিত বোস আসলেন, এসে সেই কথার আবারও পুনরাবৃত্তি করলেন যে সিরাজুল ইসলাম সভাপতি। ফলে তার যে কর্মীরা আছে, তার প্রত্যেক কর্মীরা বিভিন্ন অঞ্চলে গিয়ে, আমাদের এখানে বিভিন্ন অঞ্চলে গিয়ে অতর্কিতভাবে ঝামেলা তৈরি করে। আমাদের কোনো লোকজন কাউকে কোনো আঘাত করে। পুলিশ সব রকম ব্যবস্থা নিয়েছে। হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 15 জনকে। পুলিশ স্ট্রং অ্যাকশন নিয়েছে, কেস করেছে এবং 15 জন এখন অব্দি অ্যারেস্ট করছে। পুলিশ পিকেট রয়েছে বিভিন্ন জায়গাতে, পুলিশ পেট্রোলিং করছে, আর হোপফুলি কিছু হবে না। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল। হারোয়ায় ফের সামনে এসেছে তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল। দলের এক গোষ্ঠীর বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে অপর গোষ্ঠী। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। তড়িঘড়ি হস্তক্ষেপ করেছে প্রশাসন। সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।